তাশকন্দ থেকে ঢাকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সোভিয়েত ভূ-রাজনীতি। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তান ভিত্তিক পাকিস্তান আওয়ামী লীগ বিজয় লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রিত পাকিস্তানি সামরিক সরকার এবং পশ্চিম পাকিস্তান ভিত্তিক পাকিস্তান পিপুলস পার্টি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এর ফলে 1971 সালে মার্চে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয় এবং 25 মার্চ পাকিস্তানি সশস্ত্র বাহিনী পূর্ব পাকিস্তানে একটি রক্তক্ষয়ী সামরিক অভিযান শুরু করলে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে স্বাধীনতা ঘোষণা করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন অস্বস্তি এবং শঙ্কার সঙ্গে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লাভের কোনো সম্ভাবনাই ছিল না, বরং ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা ছিল। মস্কো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ছিল, কিন্তু পাকিস্তান দ্বিখণ্ডিত হোক বা পূর্ব পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরু হোক এটা চাচ্ছিল না, এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকেও তারা সমর্থন দিতে আগ্রহী ছিল না। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, 1966 সালে তাশকন্দ চুক্তির পর থেকে এবং বিশেষত 1969 সালে চীনা সোভিয়েত সীমান্ত যুদ্ধের পর থেকে সোভিয়েত ইউনিয়ন ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিল। ভারতকে চীনের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলা এবং পাকিস্তানকে চীনের প্রভাব বলয় থেকে দূরে সরিয়ে আনা ছিল মস্কোর লক্ষ্য। এজন্য ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখা মস্কোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এবং এই উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন 1966 সাল থেকে দক্ষিণ এশিয়ায় মধ্যস্থতাকারী ও নিরাপত্তা ব্যবস্থাপকের ভূমিকা পালন করেছিল। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ সহজেই ভারত ও পাকিস্তান যুদ্ধে রূপ নিতে পারত, এবং এই পরিস্থিতি যাতে উদ্ভব না ঘটে সেজন্য মস্কো পূর্ব পাকিস্তানের পরিস্থিতি আরো উত্তেজক করে তোলার পক্ষপাতী ছিল না। দ্বিতীয়ত, সাধারণভাবে সোভিয়েত ইউনিয়ন তৃতীয় বিশ্বের জাতিগুলো স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করত, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনো ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগঠিত হচ্ছিল না, বরং তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রের বিরুদ্ধে। এজন্য মস্কো প্রাথমিক পর্যায়ে পূর্ব পাকিস্তানের যুদ্ধকে একটি স্বাধীনতা সংগ্রাম হিসেবে নয়, বরং পাকিস্তানের দুই অংশের মধ্যে যুদ্ধ এবং বিচ্ছিন্নতাবাদ হিসেবে বিবেচনা করেছিল। তৃতীয়ত, সোভিয়েত ইউনিয়ন 1960 দশকের শেষের দিকে পাকিস্তানের সঙ্গে একটি চলনসই সম্পর্ক গড়ে তুলেছিল, এবং 1971 সালে প্রারম্ভে সোভিয়েত ইউনিয়ন এবং পাকিস্তানের সম্পর্কে গুরুতর কোনো সমস্যা ছিল না। পশ্চিম পাকিস্তান সোভিয়েত ইউনিয়ন নিকটবর্তী হওয়ায় মস্কোর কাছে পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের সামরিক গুরুত্ব অনেক বেশি ছিল, এবং পাকিস্তানের সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক তৎপরতা সিংহভাগই কেন্দ্রীভূত ছিল পশ্চিম পাকিস্তানে। এমত অবস্থায় মস্কো পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে আগ্রহী ছিল না। চতুর্থত, মস্কোর আশঙ্কা ছিল যে পূর্ব পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের সামরিক শাসন দীর্ঘায়িত হবে, ভারতের ডানপন্থী রাজনৈতিক দলগুলো শক্তিশালী হবে, ভারত ও পাকিস্তান উভয় দেশ দুর্বল হয়ে পড়বে, এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে তাতে প্রত্যক্ষ চীনা হস্তক্ষেপের সম্ভাবনা দেখা দিবে। এর ফলে দক্ষিণ এশিয়ায় সোভিয়েতের প্রভাব হ্রাস পাবে। এজন্য মস্কো পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নবাদীদের সমর্থন দিয়ে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করতে প্রস্তুত ছিল না। পঞ্চমত, 1950 ও 1960 দশকে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন আরব, সিরিয়া, মিশর, আলজেরিয়া, সুদান, ইরাক ও দক্ষিণ ইয়েমেন ও ওয়ান আরব, আফগানিস্তান, গিনি, নাইজেরিয়া প্রভৃতি মুসলিম রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিল, এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল। এ সময় পাকিস্তান ছিল জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বৃহত্তম রাষ্ট্র, এবং পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার প্রচেষ্টায় সোভিয়েত ইউনিয়ন জড়িত থাকলে এই রাষ্ট্রগুলো সেটি নেতিবাচকভাবে দেখ। পূর্ব পাকিস্তান সংক্রান্ত নীতি গ্রহণের সময় মস্কোকে এই বিষয়গুলো মাথায় রাখতে হয়েছিল। ষষ্ঠত, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব মস্কোপন্থী কমিউনিস্টদের হাতে ছিল না, এবং আওয়ামী লীগ ও সোভিয়েত ইউনিয়নের পরস্পরের প্রতি ক্ষেত্রবিশেষে সহানুভূতিশীল হলেও একদিকে যেমন মস্কোপন্থী বাঙালি কমিউনিস্টদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল না, অন্যদিকে তেমনি মস্কো আওয়ামী লীগের একটি বুর্জুয়া ধনিক শ্রেণীর দল হিসেবেই দেখত। তদুপরি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির প্রতিবেদন থেকে মস্কো জানত যে পূর্ব পাকিস্তানের জনসাধারণ সিংহভাগ রক্ষণশীল মুসলিম, এবং তাদের অভিজাত সম্প্রদায় সাধারণভাবে পশ্চিমাপন্থী। এরকম একটি অঞ্চলে স্বাধীন রাষ্ট্রে পরিণত হলে সেখানে মস্কোর প্রভাব কতটুকু থাকবে সেটি নিয়ে সোভিয়েত নেতাদের মধ্যে সন্দেহ ছিল। সপ্তমত, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার প্রচেষ্টায় সোভিয়েত ইউনিয়ন সরাসরি জড়িত থাকলে পাকিস্তানের দুই ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সরাসরি সংঘাত হওয়ার আশঙ্কা ছিল। সামরিক ও অর্থনৈতিকভাবে অগুরুত্বপূর্ণ পূর্ব পাকিস্তানের প্রভাব বৃদ্ধির অনিশ্চিত আশঙ্কায় মস্কো এত বড় ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না, অন্তত যুদ্ধের প্রাথমিক পর্যায়ে। এবং অষ্টমত, পূর্ব পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হলে সেটি যে সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন হবে এরকম কোনো নিশ্চয়তা ছিল না। পূর্ব পাকিস্তানের চীনাপন্থী কমিউনিস্টরা
সক্রিয় ছিল এবং স্বাধীন বাংলাদেশে এরা ক্ষমতায় অধিষ্ঠ হতে পারলে সেটি হতো মস্কোর জন্য বড় একটি সমস্যা। বাংলাদেশে চীনের প্রভাব বলয়ে অন্তর্ভুক্ত হলে এটি ভারতের উত্তর ও পূর্ব অঞ্চলীয় প্রদেশগুলোর বিচ্ছিন্নবাদীদের জন্য এবং পশ্চিমবঙ্গ ও অন্যান্য প্রদেশের সক্রিয় চীনাপন্থী কমিউনিস্টদের জন্য একটি নিরাপদ ঘাঁটিতে পরিণত হতে পারত। সেক্ষেত্রে ভারত অভ্যন্তরীণ গোলযোগের কারণে দুর্বল হয়ে যেত এবং ভারতকে চীনের বিরুদ্ধে সামরিক প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলার সোভিয়েত পরিকল্পনা ব্যাহত হতো। এমত অবস্থায় পূর্ব পাকিস্তানে মস্কোর উদ্দেশ্য ছিল ত্রিমুখী। এগুলো হলো যত দ্রুত সম্ভব পূর্ব পাকিস্তানের সমস্যার একটি শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধানের ব্যবস্থা করে সম্ভাব্য ভারত ও পাকিস্তান যুদ্ধ রোধ করা ও দক্ষিণ এশিয়ায় স্থিতিশীল বজায় রাখা। পাকিস্তান যদি একত্রিত থাকে সেক্ষেত্রে পাকিস্তানের উপরে সোভিয়েতের প্রভাব অটুট রাখা এবং বাংলাদেশ যদি স্বাধীন হয় সেক্ষেত্রে বাংলাদেশের উপর সোভিয়েত প্রভাব বিস্তার করা। পূর্ব পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার 5 দিন পর 1971 সালের 30 মার্চ মস্কোয় সোভিয়েত কমিউনিস্ট পার্টির 24তম কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লিওনিদ ব্রেজনেভ উল্লেখ করেন যে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এই অঞ্চলের শান্তির জন্য হুমকি। এর দুদিন পর 1971 সালের 2 এপ্রিল সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকোলাই পদগর্নি পাকিস্তানি রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের কাছে একটি চিঠি লিখেন। চিঠিতে তিনি পূর্ব পাকিস্তানের জনসাধারণের উপর পাকিস্তানি সৈন্যদের অত্যাচার বন্ধ করার এবং পূর্ব পাকিস্তানের সমস্যাটি শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে সমাধান করার আহ্বান জানান। তার এই পরামর্শটিকে যেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে না দেখা হয় সেটিও তিনি তার চিঠিতে উল্লেখ করেন। পত্রের উত্তরে ইয়াহিয়া খান সোভিয়েত রাষ্ট্রপতিকে লেখা একটি চিঠিতে উল্লেখ করেন পূর্ব পাকিস্তানের সমস্যার জন্য খোলাখুলি ও নির্লজ্জ ভারতীয় হস্তক্ষেপ দায়ী এবং সোভিয়েত ইউনিয়ন সহ কোনো রাষ্ট্রই নিজ সীমানার ভেতরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সহ করে না। বস্তুত ইয়াহিয়ার জবাবের ভাষা ছিল খানিকটা কড়া এবং পাকিস্তানি সরকার মনে করেছিল পূর্ব পাকিস্তানের সমস্যার প্রতি সোভিয়েতদের মনোভাবে ভারতের প্রতি সোভিয়েতের পক্ষপাতিত্ব প্রকাশ পেয়েছে। এই সিরিজের প্রথম পর্ব দেখতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন।